কল্পনা করুন আপনি একটা ছোট্ট শহরের রেডিও স্টেশনে বসে আছেন। বাইরে তুষার পড়ছে, রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ ফোন আসতে শুরু করলো। মানুষ চিৎকার করছে, কেউ কেউ অদ্ভুতভাবে একই শব্দ বারবার বলছে। আর তারপর হঠাৎ তারা হয়ে উঠেছে সহিংস। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই মুভিতে জম্বি বানায় কোনো ভাইরাস না, কোনো কামড় না, বানায় ভাষা। আপনি যদি ভুল শব্দটা শোনেন, ভুল বাক্যটা বোঝার চেষ্টা করেন, আপনিও সংক্রমিত হয়ে যেতে পারেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2008 সালের কানাডিয়ান কাল্ট ক্লাসিক হরর মুভি পন্টিপল নিয়ে। পুরো কাহিনী, প্রতিটা দৃশ্য আর রহস্যময় এন্ডিং আপনার মাথা ঘুরিয়ে দিবে। তো চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় একদম অন্ধকার স্ক্রিনে, শুধু একটা কণ্ঠস্বর দিয়ে। এই কণ্ঠটা আমাদের মূল চরিত্র গ্র্যান্ট ম্যাজির, একজন অভিজ্ঞ একসময়ের বড় শহরের বিখ্যাত রেডিও শক জকি, যিনি এখন কানাডার অন্টারিওর ছোট্ট শহর পন্টিপুলের স্থানীয় রেডিও স্টেশন CLSY 660 AM এ সকালের শো চালান। তিনি একটা অদ্ভুত, প্রায় কাব্যিক গল্প বলতে শুরু করেন, মিসেস ফ্রেঞ্চের হারিয়ে যাওয়া বেড়াল হানিকে নিয়ে। গল্পটা শুনতে অর্থহীন, খানিকটা ঘোর লাগা মনে হয়, যেন শব্দগুলো নিজেরাই একটা বৃত্তে ঘুরছে। মজার ব্যাপার হলো, এই মনোলগটার সাথে স্ক্রিনে একটা অসিলোস্কোপ দেখানো হয়, যেখানে গ্র্যান্টের কথার সাথে সাথে একটা ছোট্ট বুদবুদ ফুলতে থাকে, প্রায় ফেটে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। এটাই আসলে পুরো মুভির চাবিকাঠি। গ্র্যান্টের নিজের মনোলগই ভাষার মধ্যে একটা ভাইরাস ছেড়ে দিয়েছে, যা পুরো মুভি জুড়ে ছড়িয়ে পড়বে। এরপর দেখা যায় গ্র্যান্ট গভীর তুষারঝড়ের মধ্যে গাড়ি চালিয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। দৃশ্যমানতা এতই কমে যায় যে তিনি গাড়ি থামাতে বাধ্য হন। ঠিক তখনই একজন হালকা পোশাকের রহস্যময় মহিলা হঠাৎ তার গাড়ির জানালায় ধাক্কা দিতে শুরু করেন। একটা অস্পষ্ট শব্দ বারবার বলতে থাকেন, আর তারপর অদ্ভুতভাবে গ্র্যান্ট নিজে যা বলেছিলেন সেটাই তার মুখে প্রতিধ্বনির মতো ফিরিয়ে বলতে থাকেন। কিছুক্ষণ পর তিনি টলতে টলতে তুষার ঝড়ের মধ্যে হারিয়ে যান। এই দৃশ্যটা প্রথমবার দেখলে গুরুত্বপূর্ণ মনে না হলেও দর্শক পরে বুঝতে পারেন এটাই ছিল সংক্রমণের একদম প্রথম ইঙ্গিত। গ্র্যান্ড স্টেশনে পৌঁছান, যেটা আসলে একটা পুরনো চার্চের বেসমেন্টে বানানো ছোট্ট একটা সেটআপ। সেখানে তার সাথে দেখা হয় স্টেশন ম্যানেজার সিডনি ব্রিয়ার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লরেল অ্যান্ড্রামন্ডের সাথে। গ্র্যান্ট তার চিরচেনা শকজকি স্টাইলে শো শুরু করেন, যা লরেল অ্যান্ডকে বেশ মজা দেয়, কিন্তু সিডনিকে বিরক্ত করে তোলে, কারণ সিডনি চান শোটা একটা ছোট নিরাপদ স্থানীয় স্টেশনের উপযোগী থাকুক, গ্র্যান্টের পুরনো বড় শহরের বিতর্কিত স্টাইল নয়। এই টানাপোড়েনটাই তাদের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ অংশ। শো চলাকালীন স্টেশনের হেলিকপ্টার রিপোর্টার ক্যান লনি ফোন করে জানান যে শহরের ডাক্তার জন ম্যান্ডেজের ক্লিনিকে একটা দাঙ্গা চলছে, যেখানে ইতিমধ্যে অনেক মানুষ মারা গেছেন। কথা বলতে বলতে হঠাৎ তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সিডনি তার রিপোর্ট নিশ্চিত করার জন্য অন্যান্য প্রত্যক্ষদর্শীদের ফোনে পাওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রতিবারই লাইনটা কেটে যায় ঠিক তাদের অন এয়ারে আনার আগ মুহূর্তে। এই খবর ছড়িয়ে পড়ায় খোদ বিবিসি থেকেও তাদের কাছে যোগাযোগ আসে। যেহেতু ছোট্ট এই স্টেশনটাই প্রথম এই ঘটনা ব্রেক করেছে, এই মুহূর্তে বোঝা যায় ঘটনাটা আর নিছক স্থানীয় কোনো সমস্যা নয়, এটা এখন আন্তর্জাতিক নজরে চলে এসেছে। ক্যান লনি আবার ফোন করেন, এবার জানান তিনি একটা শস্যাগারে আশ্রয় নিয়েছেন। তিনি বর্ণনা করেন কিভাবে দাঙ্গাকারীরা একে অপরকে, এমনকি নিজেদেরকেও কামড়ে খাওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই একজন দাঙ্গাকারী শস্যাগারে হামলা চালায়, আর ক্যানের কলটা হঠাৎ একটা ফরাসি ভাষায় সম্প্রচার দিয়ে বাধাপ্রাপ্ত হয়। লরেল অ্যান নিজে ফরাসি ভাষা জানেন বলে সেই বার্তাটা অনুবাদ করে দেন। বার্তাটায় নির্দেশ দেওয়া হয়েছে সবাই যেন ঘরের ভেতরে থাকে, কোনো আদুরে সম্বোধন বা বেবি টক ব্যবহার না করে, জটিল বা আলংকারিক বাক্য না বলে ইংরেজি ভাষা এড়িয়ে চলে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বার্তাটা যেন কেউ অনুবাদ না করে। পন্টিপল শহরকে সরকারিভাবে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়। এখানে একটা নির্মম বিদ্রূপ লুকিয়ে আছে। লরেন অ্যান নিজেই না জেনে ঠিক সেই কাজটাই করে ফেলেন যেটা করতে বারণ করা হয়েছিল। কোয়ারেন্টাইনের কথা বিশ্বাস করতে না চাওয়া গ্র্যান্ড স্টেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই একদল সংক্রমিত মানুষ স্টেশনে হামলা চালায়,
গ্র্যান্ট, সিডনি আর লরেল অ্যান তড়িঘড়ি করে ভেতরে নিজেদের আটকে ফেললেন। এরই মধ্যে লরেল অ্যানের আচরণেও অস্থিরতা লক্ষণ দেখা দিতে শুরু করে। ঠিক এই সময় ডাক্তার ম্যান্ডেজ একটা জানালা ভেঙে জোর করে স্টেশনের ভেতরে ঢুকে পড়েন এবং গ্র্যান্ড সিডনির সাথে সাউন্ডপ্রুফ বুথের ভেতরে আশ্রয় নেন। প্রায় একই সাথে বুথের বাইরে থাকা লরেল অ্যানও ভয়াবহভাবে ভেঙে পড়তে শুরু করেন। তিনি বুথের ক্যাচে মাথা ঠোকা শুরু করেন এবং সংক্রমণের চরম পর্যায়ে নিজের ঠোঁটে কামড় বসিয়ে ফেলেন। এটা মুভির অত্যন্ত অস্বস্তিকর একটা দৃশ্য, কারণ এটা সংক্রমণের নির্মমতা স্পষ্টভাবে দেখিয়ে দেয়। ঠিক এই সময়টাতেই ডাক্তার ম্যান্ডেজ তার তত্ত্বটা ব্যাখ্যা করেন। এই ভাইরাস কোনো কামড় বা শারীরিক স্পর্শে ছড়ায় না। এটা ছড়ায় ইংরেজি ভাষার নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে। এই শব্দগুলো নির্দিষ্ট মানুষকে সংক্রমিত করে, আর সংক্রমিত মানুষ তখন মরিয়া হয়ে আরেকজনকে খুঁজে বেড়ায় যাকে দিয়ে সে নিজেকে শেষ করতে পারবে। অর্থাৎ সংক্রমণ ছড়িয়ে দেওয়ার এটাই তার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। এই সময় সিডনির কাছে তার নিজের সন্তানের কাছ থেকে একটা ফোন আসে, কিন্তু ফোনের ওপারে তিনি আতঙ্কে শোনেন যে তার বাচ্চারাও ধীরে ধীরে সংক্রমিত হয়ে যাচ্ছে। একজন মা হিসেবে এটা তার জন্য অত্যন্ত হৃদয় বিদারক একটা মুহূর্ত ছিল। কিছুক্ষণ পর বুথের বাইরে লরেল অ্যানও প্রচুর রক্তবমি শুরু করে, মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যায়। ডাক্তার ম্যান্ডেজের ধারণা, যেহেতু তিনি সংক্রমণ ছড়ানোর জন্য কাউকে খুঁজে পাননি, তাই ভাইরাসটা তার নিজের শরীরের ভেতরেই তাকে ধ্বংস করে দিয়েছে। সংক্রমিত জনতা এবার স্টেশনের ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি সাউন্ডপ্রুফ বুথে হামলা চালাতে শুরু করে। সিডনি দ্রুত বুদ্ধি খাটিয়ে গ্র্যান্টের রেকর্ড করা কণ্ঠস্বর একটা লুপে চালিয়ে বাইরের স্পিকারে ছেড়ে দেন, যাতে জনতার দৃষ্টি অন্যদিকে সরানো যায়। এই সংকটময় মুহূর্তে ডাক্তার ম্যান্ডেজ একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার করেন। তিনি ব্রিথ শব্দটা বলতে বলতে বুঝতে পারেন ভাইরাসটা শুধুমাত্র ইংরেজি ভাষার মধ্যেই সক্রিয়। তাই তিনি আর্মেনিয়ান ভাষায় কথা বলতে শুরু করেন, আর এতে তিনি সংক্রমণ থেকে সুরক্ষিত থাকেন। এটা দেখে গ্র্যান্ট আর সিডনিও ফরাসি ভাষায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু রেকর্ডিং লুপটা কাজ করা বন্ধ করে দিলে জনতা আবার ফিরে আসে। এই পরিস্থিতিতে ডাক্তার ম্যান্ডেজ নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে জনতাকে অন্যদিকে টেনে নিয়ে যান, যার ফলে গ্র্যান্ট আর সিডনি সুযোগ পেয়ে পাশের ইকুইপমেন্ট রুমে গিয়ে নিজেদের আটকে ফেলেন। এই আত্মত্যাগের মাধ্যমেই তারা বেঁচে যান। ইকুইপমেন্ট রুমে আটকে থাকা অবস্থায় গ্র্যান্ট ভাবতে থাকেন কিভাবে এই সংক্রমণ প্রতিরোধ করা যায়। ঠিক তখনই সিডনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি দেয়ালে আর দরজায় বারবার কিছু একটা লিখতে থাকেন। বোঝা যায় তিনি কিল শব্দটা দিয়ে সংক্রমিত হয়ে পড়েছেন। গ্র্যান্ট তখন একটা অসাধারণ বুদ্ধি খাটান। তিনি সিডনিকে বোঝাতে শুরু করেন যে কিল শব্দটার আসল অর্থ এখন থেকে কিস। তিনি শব্দটার সাথে জড়িয়ে থাকা ভয়ঙ্কর অর্থটাকে জোর করে বদলে দেন। আর অবাক করা ব্যাপার হলো, এই কৌশলটা কাজ করে। সিডনির লক্ষণগুলো ধীরে ধীরে কমে আসে। এই দৃশ্যটা মুভির সবচেয়ে বুদ্ধিদীপ্ত মুহূর্তগুলোর একটা। শব্দের অর্থ বদলে দিয়ে ভাষাকেই তার নিজের অস্ত্র থেকে নিরস্ত্র করে ফেলা। এই আবিষ্কারের পর গ্র্যান্ট আর সিডনি সিদ্ধান্ত নেন এই কৌশলটা তারা পুরো শহরের সংক্রমিত শ্রোতাদের সাহায্য করার জন্য ব্যবহার করবেন। তারা সরাসরি সম্প্রচারে গিয়ে ইচ্ছাকৃতভাবে পরস্পর বিরোধী, অর্থ ওলটপালট করা বাক্য বলতে থাকেন, যাতে শ্রোতাদের মস্তিষ্কে শব্দ আর অর্থের স্বাভাবিক সংযোগটা ভেঙে যায়। কিন্তু বাইরে থেকে কর্তৃপক্ষ, যাদের আমরা শুধু একটা অ্যাম্প্লিফাইড কণ্ঠস্বর হিসেবে শুনি, বারবার তাদের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিতে থাকে, কারণ তাদের ধারণা এই সম্প্রচারই আরো সংক্রমণ ছড়াচ্ছে। গ্র্যান্ট আর সিডনি সেই সতর্কতা উপেক্ষা করে সম্প্রচার চালিয়ে যান, কারণ তারা বিশ্বাস করেন এটাই এখন মানুষকে বাঁচানোর একমাত্র উপায়। বাইরে থেকে একটা কণ্ঠস্বর 10 থেকে উল্টো গুনতে শুরু করে। স্পষ্টতই এটা কোনো বিস্ফোরণ বা চূড়ান্ত পদক্ষেপের ইঙ্গিত। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে সিডনি গ্র্যান্টের সাথে বুথে যোগ দেন, আর তারা একে অপরকে কিস করেন। যে শব্দটা এতক্ষণ কিলের নতুন অর্থ হিসেবে দাঁড় করানো হয়েছিল, ঠিক তখনই একটা বিস্ফোরণের শব্দ শোনা যায়, স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়। কালো স্ক্রিনের উপর দিয়ে ভেসে আসে একের পর এক সংবাদ প্রতিবেদনের অংশ, যা থেকে বোঝা যায় কোয়ারেন্টাইন ব্যর্থ হয়েছে, সংক্রমণ ছড়িয়ে পড়েছে খোদ সংবাদ মাধ্যমের মাধ্যমেই, এবং শেষ পর্যন্ত পৌঁছে গেছে ইংল্যান্ডে, যেখান থেকে ইংরেজি ভাষার উৎপত্তি। ক্রেডিটের পর একটা অদ্ভুত চমকপ্রদ দৃশ্য দেখা যায়। গ্র্যান্ট আর সিডনি বেঁচে আছেন বলে বোঝা যায়, কিন্তু তারা এখন নিজেদের নতুন নামে ডাকছেন।
সিডনি হয়ে উঠেছেন লিজা দ্য কিলার আর গ্র্যান্ট হয়ে উঠেছেন জনি ডেড আইস। তারা এক ধরনের ইম্প্রোভাইজড রোল প্লে বা অভিনয়ের মাধ্যমে একে অপরের সাথে কথা বলা চালিয়ে যাচ্ছেন, যাতে ইংরেজি ভাষা ব্যবহার করেও তারা সংক্রমণ থেকে নিরাপদ থাকতে পারেন। দৃশ্যের ভিজুয়াল স্টাইলও এই সময় সাদা কালো থেকে রঙিন বদলে যায়। মজার তথ্য হলো পরিচালক ব্রুস ম্যাকডোনাল্ড পরে জানিয়েছিলেন যে এই দৃশ্যটা আসলে মূল সিনেমার মূল অংশ হিসেবেই রাখার পরিকল্পনা ছিল ক্রেডিটের আগে, কিন্তু প্রাথমিক স্ক্রিনে দর্শকরা এটাকে অতিরিক্ত বিভ্রান্তিকর মনে করায় শেষ পর্যন্ত এটাকে ক্রেডিটের পরে সরিয়ে নেওয়া হয়। পন্টিপুলের এই অ্যাপিলগ নিয়ে মূলত কয়েকটা জনপ্রিয় ব্যাখ্যা প্রচলিত আছে। প্রথম ব্যাখ্যা, এটা দেখায় ভাষা থেকে বাঁচার একমাত্র উপায় হলো ভাষাকে খেলা বা পারফরমেন্স হিসেবে ব্যবহার করা, সরাসরি আক্ষরিক অর্থ ছাড়াই। গ্র্যান্ট আর সিডনি নতুন নাম আর চরিত্র নিয়ে বেঁচে থাকছেন কারণ তারা আর ভাষাকে সরাসরি আক্ষরিক অর্থে ব্যবহার করছেন না, তারা এখন সচেতনভাবে অভিনয় করছেন। দ্বিতীয় ব্যাখ্যা, এটা একটা সচেতন মেটা কমেন্টারি যেখানে পরিচালক নিজেই বাস্তবতা আর পারফরমেন্সের সীমারেখা ঝাপসা করে দেন। তৃতীয় ব্যাখ্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এই দৃশ্যটা আসলে সরাসরি একটা স্পিন অফ মুভির দিকে ইঙ্গিত দিয়েছিল। 2019 সালে মুক্তি পাওয়া ড্রিমল্যান্ড নামের সিনেমাটাকে পরিচালক নিজেই এই পোস্ট ক্রেডিট দৃশ্যের সিকোয়েন্সিয়াল হিসেবে বর্ণনা করেছেন, যেখানে স্টিফেন ম্যাকহ্যাটি আর লিজা হাউল আবার তাদের চরিত্রে ফিরে আসেন। এছাড়া একটা সরাসরি সিকোয়েন্সিয়াল পন্টিপুল চেঞ্জেস নামে বহু বছর ধরে আলোচনায় আছে, যদিও এখনো সেটা মুক্তি পায়নি। তবে এই সিনেমার একটা রেডিও প্লে সংস্করণও তৈরি হয়েছিল যেটা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সম্প্রচারিত হয়। সেই সংস্করণের এন্ডিংয়ে কিছুটা আলাদা, যেখানে গ্র্যান্ড শেষে একা হয়ে যান, নিজেও সংক্রমিত হয়ে পড়েন পেপার শব্দ দিয়ে, আর শেষে একটা ভিন্ন শব্দ উচ্চারণ করেন, ট্র্যাপ। পরিচালক নিজেই একবার ব্যাখ্যা করেছিলেন যে এই ভাইরাসের আক্রান্তদের তিনি জম্বি বলতে রাজি নন, তিনি তাদের বলেন কথোপকথনকারী। তার মতে সংক্রমণের 3টা ধাপ আছে। প্রথমে একটা শব্দ, প্রায় কোনো আদরের সম্বোধন যেমন সুইটার বা হানি মুখে আটকে যায়। দ্বিতীয় ধাপে ভাষা সম্পূর্ণ এলোমেলো হয়ে পড়ে, স্বাভাবিকভাবে কথা বলা যায় না। আর তৃতীয় ধাপে নিজের এই অবস্থা নিয়ে এতটাই অসহায় বোধ করে যে অন্য কারো মুখের মধ্যে দিয়ে নিজের পথ কামড়ে বের করার চেষ্টা করে। তো এই ছিল পন্টিপুল 2008-এর সম্পূর্ণ কাহিনী। আপনাদের কি মনে হয় পোস্ট ক্রেডিট দৃশ্যটা আসলে কি বোঝাতে চেয়েছে? কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো মুভি এক্সপ্লেইন ভিডিওর জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।